রাম পরাভরম রঘুভীষ্টিরাধরাম যদিদং চরুদাসরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, ধ্যায়েত শূন্যম অহর্নিশম। একজন প্রশ্ন করছেন, আবহমান কাল থেকে যে সৃষ্টিধারা চলে আসছে, সেই সৃষ্ট বস্তু যারা সৃষ্টির ধারায় এই জীবজগতে ছিল, তারা কেন আসলো? কেন বা কী উদ্দেশ্যে এই সৃষ্টি হলো? কি চিন্তাই বা তারা করবে বা করছে? কি বা তারা হবে বা পাবে? উত্তরে ঠাকুর বলছেন, নাই থেকে এসেছি, নাইতেই আমাদের লয়। সৃষ্ট বস্তু সদা নাইয়ের কথাই বলছে। যেই পূরণের দিকটায় সৃষ্ট বস্তু এগিয়ে চলছে, এটা যেন শুধু এগিয়ে চলার জন্যই চলা। তাতে এটাই ভেসে আসছে, প্রকৃতির মহাশূন্যের দিক থেকে সৃষ্টির ধারায় যে সৃষ্ট বস্তু, তাতে যে কত গুণ, কত রকমারি বস্তু রয়েছে, নানা পরিবর্তনে এগুলো আপনা গতিতেই আপনা আপনি হয়ে যাচ্ছে। আপনাতেই যেন আপন সুরে এগিয়ে যাওয়ার পদ্ধতিতে সৃষ্ট বস্তুগুলো ফাঁকাতে এই মহাশূন্যের গর্ভে অগণিত খনিজ পদার্থের মতো আছে বা নাই হয়ে আছে। যেভাবেই হোক, তাদের দিকটায় নাইটাও আছে, আছেটাও আছে। এই যে নাইকে যখন আছে বলে, এই সৃষ্ট জীব, সৃষ্ট বস্তু এই নাই বা ফাঁকা থেকে যখন জন্মেছে, এই সৃষ্ট বস্তুই আবার নাই বলে যে বর্ণনা করেছেন, সেই বর্ণনায় নাই এটাই আছে বলে বর্ণিত হচ্ছে। আছে কোত্থেকে এলো আর নাই বা কোত্থেকে এলো? আছে বস্তু যদি আছে বলে প্রমাণিত, তবে সেই আছের কে আছে, কোথায় আছে, সেখানে প্রশ্নের উদ্রেক হয়। এই মহাকাশের মহাশূন্য ওই রকম ভুলের মাঝে নিজেকে ধরা দেয়নি যে আছের আছে প্রমাণ করতে পারবে না বলেই ফাঁকার রূপে এক রূপ নিয়ে যেন সে ফাঁকা হয়ে, নাই হয়ে এই বর্ণনায় বর্ণিত হয়ে সৃষ্ট বস্তুর রূপের মাধ্যমে তার ব্যাখ্যা করলেন। কি অপূর্ব, কি অদ্ভুত তার ব্যাখ্যা, অদ্ভুত তার কার্যকলাপ, অদ্ভুত তার রূপ, অদ্ভুতভাবে প্রতি বস্তুতে বস্তুতে নিজের সত্তায় গীত গেয়ে চলেছেন। মহাশূন্যের যে বর্ণনা বর্ণিত করছি, যেভাবে এই মহাশূন্য নিজের গান গেয়ে চলেছেন, গেয়ে যাচ্ছেন, প্রকাশ করছেন, এইভাবে তার পরিচয় নয়। এইভাবে বললে একটা আছে, একটা ব্যক্তি হিসাবেই যেন বলা হয়। বুঝাবার জন্য এই বলাটুকুন। শুধু ফাঁকা বা শূন্যের থেকেই এই সৃষ্টি, তাই শূন্যের বিষয়বস্তুতে শূন্যেরই কথা পাওয়া যায়। এইভাবে বললে অনেকটা হয়। ফাঁকা বা শূন্য থেকে যার সৃষ্টি, সেই বস্তুতে মুহূর্তে মুহূর্তে শূন্যেরই বর্ণনা চলছে। শূন্যকে কোনো বর্ণনায় বা বিশেষণের মাধ্যমে বিশেষিত করা যাচ্ছে না। শূন্যের দৃষ্টান্ত শূন্যই। কোনো দৃষ্টান্তের মাধ্যমে শূন্যের মূল্য চলে না। কিন্তু শূন্যের এই সৃষ্ট বস্তুতে যে জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা রয়েছে, স্বাদে সোয়াদে যেসব গুণগুলো উপলব্ধি করতে পারছি, এই যে উপলব্ধি করতে পারা, এর মাধ্যমে দেহের আভ্যন্তরিক যন্ত্রের সাহায্য পুরোপুরি কাজ করছে। আমাদের এই কার্যের এই গুণগুলোর পরিচয় হবার দিকে ভিতরের যন্ত্রগুলো পুরোপুরি সহযোগিতা করছে। এই যন্ত্রগুলির যে যন্ত্র, কোন যন্ত্র থেকে তা আসছে খুঁজতে গেলে একই জায়গায় লয় হয়ে যাচ্ছে।
এখন শূন্যের থেকেই যন্ত্র এবং তাতে যে চেতন, সচেতন জীবন, প্রাণ, মন, বুদ্ধি, বিচার, বিবেচনা যা কিছু হচ্ছে দেহগতভাবে এইসব প্রকারান্তরে শূন্য গর্ভ থেকেই গর্ভজাত। কি বলবো বলো তো? কাকে কি বলবো? শূন্যের সাথে তো কথা বলা যায় না, শূন্যকে তো ধরা যায় না, শূন্যের তো নাগাল পাওয়া যায় না বলো। এই জীবজগতে কত কি রয়েছে, কত পরিচয়, কত প্রকাশ, এর আরম্ভও নেই, শেষও নেই। বিশাল আকাশের এটাই হলো বিশাল রূপ, তার সাজানো বাগান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কত কত, এরও শেষ পাওয়া যাচ্ছে না। সবাই একইভাবে একই অঙ্কের মাধ্যমে যার যার কথা থেকে যে যার কাজ করে চলেছে। কেউ কি বুঝতে পেরেছে কোন গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য? কেউ কি বুঝতে পেরেছে এর আদি কোথায়, অন্ত কোথায়? এর এক একটি বৃহৎ বৃহৎ আকার নিয়ে মহাশূন্যের কক্ষে আছে। দেহের যন্ত্র শত শত কত কিছু দিয়ে যেমন বাধা, এই মহাকাশও এমন একটি দেহ। এরাও ঠিক যন্ত্রের মতো যে যার ভিতরের কাজ করে চলেছে। প্রত্যেকের সাথে প্রত্যেকে এক অপূর্ব যোগাযোগের সূত্রে বাঁধা ও গাঁথা। শূন্যকে কিভাবে দেব সম্মান, কিভাবে করব প্রণাম, যার আরম্ভ নেই, শেষও নেই? এই শেষবিহীনের অবস্থায় যিনি নিরাকার হয়ে শূন্য নামে নাম নিয়ে আছেন, তাকে আছেন বলা হলেও নাইটাও যখন নাই হয়ে আছেন, তাই তাকে আছেন বললাম। কারণ এই নিরাকার থেকে যে আকার বার হয়ে আসছে, সেই আকারকে, সেই আঁকাকে কেন্দ্র করে আমরা যেদিকে তাকাই, যা কিছু দেখি, বুঝি, আকার বস্তুত্বে ডুবে গেলেও প্রতি মুহূর্তে মুহূর্তে সেই নিরাকারের আভাসই পাওয়া যাচ্ছে। তবু এই আঁকাগুলো নড়ছে চড়ছে, বুঝতে পারছি না এগুলো কিসের ইঙ্গিত। এর মাধ্যমে কাকে ধরবো, কাকে বলবো, কাকে শোনাবো অন্তরের কথা? এই জীবজগতের যা কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সবই যেন সজীব। এই সচেতনতা এই শূন্য গর্ভ থেকে কি করে হলো সম্ভব? আবার এই সচেতনতার দিকটা খুঁজতে গেলে লীন হয়ে যাচ্ছে সব। এই রহস্যের, এই বিরাট শূন্যের রহস্যের সব কিছুই যেন রহস্যময়। চিন্তায়, বুদ্ধিতে, জ্ঞানে, বিচারে কোনো কিছুতেই তার নাগাল পাওয়া যাচ্ছে না। আবার তার জন্য বসে থাকাও, প্রতীক্ষা করাও চলছে না। এই যন্ত্র থেকে এইগুলো যেন ক্রমশই চলছে। ফুল গাছে তার সৌরভ যেরকম ছড়িয়ে পড়ে, তেমনি এই জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেক, মন সেইভাবে ফুলের সৌরভের মতন আপন গতিতে এই শূন্যেই ভেসে চলেছে। আমরা যেদিকে তাকাই শূন্য, কথা বলি শূন্যের মাধ্যমে, দর্শন করি শূন্যের মাধ্যমে, প্রেম ভালোবাসা শূন্যের মাধ্যমে, যা কিছু খাচ্ছি শূন্যের বিষয়বস্তু। প্রকারান্তরে শূন্যই ভক্ষণ করছে। শ্রবণ করছি শূন্যের মাধ্যমে, তাই হারিয়ে যেতে হয়, হারিয়েই যেতে হয়। হারিয়ে যখন যাবই, তখন আবার শূন্যেই হারিয়ে যাচ্ছি। এখন যদি বলি শূন্য থেকেই যখন এই বিষয়বস্তু, জীবজগৎ, যা কিছু জানার আগ্রহ, জানার স্পৃহা সেখানকারই সব, তবে আমরা অন্য কোনো জালের প্যাঁচে পড়ব না। যেসব যোগ, তপ, সাধনা যা কিছু এখানে চলছে এবং যেভাবে এদের ওইসবগুলো বোঝানো হচ্ছে, ওই সব স্বর্গ, মর্ত, পাতাল ধরনের যে কথাবার্তা, তাতে রয়েছে দেবদেবতার বাস। ওই রকম গল্পগুচ্ছের মতো যেসব কথাবার্তা, তাতে এর পরিপ্রেক্ষিতে রয়েছে যে দর্শন, তা থাকে তো ভালো থাক, আমরা ওদিকে মারাবো না। আমরা সহজাত সেই সহজ পথে যা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিলক্ষ্য করছি,
সেই শূন্যের কথাই বারবার উচ্চারণ করব, বারবার বলবো। শূন্য বিনে যে বিনা বাজে না, বাজতে যে পারে না। প্রতি বস্তুতে তার অস্তিত্বের কথা, প্রতি অণুপরমাণুতে তার একই কথা, একই সুর, একই মীমাংসায় মীমাংসিত হয়ে রয়েছে সব, একই মীমাংসায় লয় হয়ে রয়েছে। লয় যেখানে এক, আরম্ভ যেখানে এক, তার কথা, তার স্মরণ ছাড়া, তাকে বরণ ছাড়া, তাকেই ধ্যান ধারণা ছাড়া অন্য কোনো সাধনা এখানে চলতে পারে না। শূন্য গর্ভ থেকে যে অনুভূতির যন্ত্রে এই অনুভব প্রতি মুহূর্তে করে চলেছি, সেই গর্ভ থেকেই আমাদের সূক্ষ্মে অঙ্গুলি দিয়ে যেন বুঝিয়ে দিচ্ছেন এই মহাশূন্যের দিকের কথা। মহাশূন্য এমনি তো কাউকে ডাকছে না, কিছু বলছেও না, এমনি বলার প্রয়োজনও হচ্ছে না। তার থেকে যে সৃষ্টি, সেই সৃষ্টি বস্তুগুলোতেই সেই শূন্যের কথা আমরা উপলব্ধি করছি প্রতি ক্ষণে ক্ষণে। এই জগৎটাই ফাঁকা থেকে ফাঁকার বস্তুতে গড়া। এই জগৎ বা জীবজগৎ ফাঁকা থেকে গড়া, এটা ভালো করে বুঝে নাও। তাই জগতের, এই জীবজগতের সব কিছুতেই ফাঁকার কথাই প্রকাশ করে যাচ্ছে। জীবজগতের সমস্ত বিষয়বস্তুতেই ফাঁকার কথাই বলে যাচ্ছে। ফাঁকা থেকে যে সৃষ্টি, তাও বলে যাচ্ছে। এই সৃষ্ট বস্তুতে যা কিছু প্রকাশ, সেটাও ফাঁকা, ফাঁকা থেকেই সব। এখন প্রশ্ন উঠতে পারে, ফাঁকা থেকে কি করে বস্তুগুলো এলো? ফাঁকার পরিপ্রেক্ষিতেই বস্তু কথাটার নামকরণ। কিন্তু যে বস্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেই বস্তুকে বস্তু বলা যায় না। যে বস্তু ফাঁকা থেকে সৃষ্টি, সেই বস্তু ফাঁকারই ফাঁকা। আমরা বলি যে বস্তু, তাকে বস্তু বলা চলে না, কিন্তু বলা হিসেবে বলা হচ্ছে। এরকম একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে বেশি দূর এগোনোও যাচ্ছে না, যা বেশি বলাও চলে না। কল্পনা দিয়ে গল্প আকারে বলা চলে। আবার বলছি, কল্পনা দিয়ে গল্প আকারে বলা চলে, ভাবের বশে ভাবাবেগে অনেক কিছু বলা চলে, কিন্তু শূন্যের কথা বেশি বলা চলে না। যখন ভাবি সবই শূন্য, তখন মনের দিকটা কেমন হয়ে যায় বলো তো? এখন বলতে হবে এই যেই বুঝাবুঝিতে জীবজগৎ চলছে, তার আগে শূন্য বসিয়ে নিতে হবে। কথার আগেই শূন্য থেকে উদ্ভব, শূন্যেই লয়, এটাকে ভিত করেই কথা বলতে হবে। তারপর আমাদের ভাষায় আমি তুমির মতো কথা বলে বলে এর হদিশ বার করতে হবে। প্রতি মুহূর্তে শূন্যকে টেনে টেনে কথা বললে কথার কথাগুলো আর কথায় চলবে না। প্রতি মুহূর্তে থেমে যেতে হবে। এই জীবজগতে আমরা বলি, আমরা বুঝি হিসাবে যেভাবে সব ঘরোয়ালি কথা চলে, সেই কথার মতো কথা প্রসঙ্গে এখন কথা হবে। সেখান থেকে কি কি হয় না হয় সেটা দেখা যাক। এখন কিছুক্ষণ ঘরোয়ালি কথা চলুক। সেটা কিছুটা বাস্তব বুদ্ধি, কিছুটা ধারণা থেকে ধারণার দিকটা বলা হবে। বাস্তব থেকেই যে একটা ধারণার সৃষ্টি, সেই ধারণা ধরে বলা হবে। তাতে যে ডিসিশন দাঁড়ায়, সেটাও অঙ্ক কষার মতো বুঝে নিতে হবে। এর পরিণতি কি, এটাও তার সাথে চিন্তা করতে হবে। শূন্য থেকে যে সৃষ্টি, এটা আমাদের মজ্জায় মজ্জায় বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার বুঝটুকুন শূন্য থেকেই সৃষ্টি হয়েছে। এক কথায় হয়েছে, সেটা যন্ত্রের মাধ্যমেই হোক, যেভাবেই হোক। আগেই বলেছি, যন্ত্রগুলোও শূন্য থেকে সৃষ্টি। শূন্য থেকেই বুঝের সৃষ্টি হয়েছে। শূন্যেই চৈতন্য আছে, শূন্যে ভালো মন্দ বিচার করার আবার বিচারও আছে। এইগুলোর থেকে অঙ্ক কষার মতো কষে কষে জ্যামিতির প্রামাণ্যের মতো সব কিছুকে যদি প্রামাণ্যের মাধ্যমে প্রমাণ করা যায়, তবে এই ফাঁকা বা শূন্যকে
আরেকটি নামকরণ করতে কোনো দ্বিধা কি? অনেকবারই তো শূন্য বা ফাঁকা একথা বলেছি। এখন অঙ্ক কষায় একটা প্রমাণিত হচ্ছে। সেই শূন্যকে বারবার শূন্য না বলে সবটা ফাঁকাকেই যদি বলি চৈতন্য এবং সচেতনে ভরা, সচেতনে আছে, এই কথাটা বললে ভুল হবে কি? তার প্রমাণ তুমি, আমি, এই জগতই যথেষ্ট। এখন চৈতন্য হিসাবে এই শূন্যকে আরেকটি নাম দেওয়া যাক। এই ফাঁকা চিরকালই ফাঁকা, চিরযুগই ফাঁকা। চৈতন্য ঠিক সেইভাবেই বিদ্যমান রয়েছে। এই ফাঁকা থেকে যে সৃষ্টি হয়েছে, তাতে সৃষ্টির যে ব্যবস্থা, এমন কত সূক্ষ্ম কারিগরি অতি সযতনে সচেতনতার মাধ্যমে রয়েছে, এগুলো না হলে এরকম সৃষ্টি কি সম্ভব? সেই চৈতন্য যে কে, কোথায়, কিভাবে আছে তা জানি না। প্রমাণে প্রমাণিত করছে। অতি সচেতন না থাকলে এরকম সচেতনে ভরা সৃষ্টি হতে পারত না। সৃষ্টির মাধ্যমে যে চৈতন্যের বা সচেতনতার পরিচয় পাচ্ছি, তাতে এটাই বেশ প্রমাণিত হচ্ছে। এমনি আবার ধরা ছোঁয়ার বাইরে, খোঁজের বাইরে, সেদিক থেকে কোনো কিছু বলা যাচ্ছে না। জন্ম মৃত্যুর খেলা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এর ভিতরে আর কোনো উদ্দেশ্য আছে কি না, সেই উদ্দেশ্যে এই সৃষ্টবস্তুর মাধ্যমেই বুঝতে হবে। অন্য কোনো খাতায় পাতায় বুঝতে গেলে ঘোলাটের হাবুডুবুতে হাবুডুবু খেতে হবে। এই প্রকৃতির দর্শন থেকেই যা কিছু বুঝে নিয়ে চলতে হবে। এখন উদ্দেশ্য কি করে বার করা যায়? আবার উদ্দেশ্য যে নেই, এ কথাও বলা চলে না। আনুষঙ্গিক প্রমাণে আবার উদ্দেশ্য যে আছে, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং ধারণায় যদি কিছু আনতে হয়, আনুষঙ্গিক প্রমাণের মাধ্যমেই ধারণা করে নিতে হবে। যিনি বিরাট ম্যাথমেটিশিয়ান, তাকে যদি বলি ইনি যোগ করতে ভুল করেছেন, এটা যেমন অবান্তর কথা। শূন্য থেকে সৃষ্টি এবং সৃষ্ট বস্তু, তার ভিতরে কোনো উদ্দেশ্য থাকবে না, এটাও তেমনি অবান্তর কথা। উদ্দেশ্যবিহীন সৃষ্টি এটা হতে পারে না, কারণ সৃষ্ট বস্তুগুলোকে একটু ভালো করে নজর করলেই আশ্চর্যের পর আশ্চর্য হতে হয়। এটা কি করে সম্ভব? কেমন করে সম্ভব? খালি চোখে যা দেখা যায় না, পাওয়ারফুল অণুবীক্ষণ যন্ত্রে একটা বালুকণাকে 1000 ভাগের 1 ভাগ করলে দেখা যায় তার ভিতরেও প্রাণ আছে। দেহের যন্ত্রের মতো সব যন্ত্র আছে, এত ক্ষুদ্র যে তাকে বাঁচিয়ে কী করে রাখা সম্ভব হলো? তাকে বাঁচিয়ে রাখার মতো সূক্ষ্ম যন্ত্রগুলো কি করে সৃষ্টি হলো ভাবলে অবাক হতে হয়। আবার সেই ক্ষুদ্র যে কীট, তার ভিতরেও আবার অনেক সূক্ষ্ম কীট রয়েছে। কি করে এরকম সম্ভব? যখন সম্ভব হয়েছে, সম্ভাব্যে এসেছে, তার থেকেই বুঝে নিতে হবে এই সূক্ষ্ম কারিকুরি যার থেকে এসেছে, তাকে শূন্য বলা হয় বলে সবই শূন্য থেকে এসেছে। সেই শূন্য থেকে এরকম সূক্ষ্ম নজর কি করে এরকম সুসজ্জিতভাবে আসলো, কোনো ভাষায়, ব্যাখ্যায়, আখ্যায় এর বর্ণনা চলে না। কিন্তু সৃষ্টিতত্ত্বে, সৃষ্টির ধারায় এর বর্ণনা তো রয়ে গেল। তাই এখন আমাদের কি করণীয়, এটাই বুঝতে হবে। আমাদের সেইভাবেই, সেই গতিতেই চলতে হবে। যেই গতির পথে এত সচেতনতার দিকটা খোলা রয়েছে, আমরা যাচ্ছি সেই গতিরই দিকে। সচেতনতার দিকে নজর দিয়ে মহাশূন্যের যাত্রী হয়ে শূন্যমার্গে যদি আমরা যাত্রা করি, সেটা কি ভুল হবে? কারণ শুদ্ধ কোথায়, ঠিক পথ কোথায়? যে পথ এই দেশে চলছে, সেই পথের প্রামাণ্য কোথায়? যেই পথের প্রমাণ নেই, শুধু মন গড়া কল্পনার কথা চলেছে, সেটা গল্পগুচ্ছের সামিল হয়ে যায়। তার ভিতরে অঙ্ক খুঁজে পাওয়া যায় না। সেখানে শুধু কল্পনা আর ধারণা, এটুকুই চলছে। আমরা কল্পনা বা ধারণা চাই না, আমরা চাই সঠিক পথ, শূন্য মার্গের পথ।
সেখানে কোনো দেবদেবতার বালাই নাই, পাপ পুণ্যের চিন্তা নাই। এখানকার শৃঙ্খলা রক্ষার কল্পে যতটা সমতা ও সৌন্দর্য রক্ষা করে চলা উচিত সেভাবেই চলতে হবে। সেখানে অন্য কোনো ভাবাবেগে বা ভাবের বশে না চলে বস্তুত্বের গুণাবলীর উপরে এবং রক্ষণাবেক্ষণের উপরে একে অন্যের সহযোগিতায় কিভাবে চলছে আমরা যদি সেইভাবে আমাদের চলার পথ বেছে নিই তাতে কোনো অসুবিধা নাই। দেহের মাধ্যমে যা কিছু হচ্ছে বিভিন্ন গুণাবলীর ধারায় তার বিভিন্ন নামকরণ করা হয়েছে। পশু পক্ষী এগুলো এইসব নাম জানে কি না সন্দেহ। কোন নামকরণের মাধ্যমে ওরা চলছে? ওরা ভিতরের গতির মাধ্যমে চলছে, অন্য কোনো ভাবাবেগের মাধ্যমে নয়। এদের ভিতরের থেকে যেসব উদ্ভব হচ্ছে সেভাবেই ওরা চলে যাচ্ছে। প্রেম, ভালোবাসা, বুদ্ধি, বিবেক সব কিছুই আছে। ওরাও প্রকারান্তরে সেই শূন্যকে আশ্রয় করেই এগিয়ে চলেছে। শূন্য চিন্তা করছে কিনা জানি না। প্রকৃতির আপন গতিতে যেন এদের টেনে নিয়ে যাচ্ছে। আমরাও জীবজগতের সবাই সেই গতিতেই চলছি। এখন এই শূন্য বুঝে চলছে কজন সেটাই ভাববার বিষয়। এই ব্যাপারে একটা উদ্দেশ্য নিয়েই জীবজগতের সৃষ্টি যখন হয়েছে এটাও বুঝে নিতে হবে উদ্দেশ্যবিহীন সৃষ্টি হয়নি। এসবগুলো থেকে এই ধারণা করে নিলে আপত্তিজনক হবে বলে মনে হয় না। যদিও ধারণা করা অনুচিত কিনা জানি না। বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে ধারণা করা চলে। ঢোল যারা বাজায় তাদের হাতের সেটিং এমন হয়ে যায় তখন আপনি তালে তালে অঙ্কের মতো কোথায় লয়, কোথায় সোম, কোথায় ফাঁক আপনা আপনি হাত পড়তে থাকে। প্রথম প্রথম গুনে গুনে ফেলতে হয়, তারপর সেটিং হয়ে গেলে গোনার কাজ আপনিই হয়ে যায়। তালে তালে হাত আপনিই পড়ে যায়। এই বস্তু গোনার পরিপ্রেক্ষিতেও এমন সেটিং হয়ে যায়, এগুলো থেকেই এসব সৃষ্টির উদ্দেশ্য আপনিই বার হয়ে যায়। আবার অনেক কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে সেই উদ্দেশ্যের কারণে উপনীত হওয়া যায়, তারপর সেই উদ্দেশ্যে চলতে থাকে। অতএব সেটা সৃষ্ট বস্তুরই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নিয়েই সৃষ্টি। কী উদ্দেশ্য সেটা আরও ভালো করে নজর দিলে একটু একটু করে তার থেকে মধু পাওয়া যায়। সেটা আরও গভীর, আরও সলিড। এখন যদি আমরা এমনি ঘরোয়ালি হিসাবে বলি ফাঁকা থেকে নানা রূপ নিতে পারে, চিরকাল যদি আমরা এই রূপ থেকে, শূন্যের থেকে মধুর সন্ধান করে যাই তাহলে আরও গভীরভাবে এর উদ্দেশ্যে পৌঁছে যাব। সেটা হবে আরও সলিড। যেমন দুধ মন্থন করলে মাখন আরও জমাট বাঁধে, তেমনি শূন্যের চিন্তাকে মন্থন করে করে যদি আরও এগিয়ে যাওয়া যায় এই শূন্য পথে, তবে সেখানে কি হতে পারে তার প্রথম দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলে দেখা যায় ফাঁকা থেকে যে জীবজগতের সৃষ্টি, সেই জীবের নিজস্ব কতগুলো স্বাধীনতা আছে। প্রত্যেক জীবের গতির কতগুলো স্বাধীনতা আছে, বুদ্ধির কতগুলো স্বাধীনতা আছে। কিছু কিছু স্বাধীনতা প্রত্যেক জীবেরই আছে। এই স্বাধীনতা যদি জীবের থাকতে পারে, আরও এমন কিছু যদি করা যায়, তার সহস্রগুণ স্বাধীনতা যদি জমাট বাঁধিয়ে রাখতে পারি তাহলে সেই অবস্থাটা কি হতে পারে? তার চেয়ে কয়েক হাজার, কয়েক লাখ গুণ জমাট বাঁধার কাজে যদি অগ্রসর হতে থাকি আর আরও জমাট বাঁধি, তবে তার দ্বারা এমন কাজ হবে সেটা এখন বলা যাবে না। সূর্যের কাছ থেকে যদি জমাট বাঁধার দৃষ্টান্ত নিই, একটা সলিড, একটা গঠনমূলক কাজের পদ্ধতি এর মধ্যে আছে, সেটাই পরিলক্ষিত হবে। যদি চেষ্টা করি আরও বেশি পরিলক্ষ্য করা যায়। আরও বেশি বস্তুর মত পথ আছে, বস্তুর সেই মত পথ নিয়ে যদি অগ্রসর হই তবে একটা মত পথ পাব। অনুমানের কথা এখানে নেই, এখানে সবই প্রমাণের কথা। অঙ্ক কষে কষে যে ফল, যে রেজাল্ট,
সেই ফলের কথাটাই বলা হচ্ছে। কল্পনার মতো লাগলেও এগুলো কল্পনার কথা নয়, পুরোপুরি বাস্তব সত্য। যেমন সৌরভ, ফুল শুকিয়ে যায়, তার নির্যাস তো থেকে যায়। নির্যাসকে তো জমাট করে রাখা যায়, বাস্তব শুকিয়ে যায় কিন্তু নির্যাস তো রইল। নির্যাস কি ফুলের কথা বলে না? বাস্তবের দৃষ্টান্তই মহৎ দৃষ্টান্ত। শিশু বয়সের ব্রেন ক্রমশ পরিবেশের প্রভাবে সুপক্কের দিকে যায়। এলোমেলো অবস্থায় যে ব্রেন ছিল সেটা পরিবেশের চাপে ডেভেলপড হয়ে আরও বেশি সুপক্ক হলো। সুপক্ক হওয়ার ফলে বুদ্ধিবৃত্তি, চাল চলন, আতিথেয়তা, সভ্যতা, ভদ্রতা সব কিছুই সুপক্ক হলো। আরও পরিবেশের স্পর্শে আরও সুপক্ক হলো। মহাশূন্যের গতির পথে আমাদের গতির ধারা এগিয়ে নিতে হবে, কারণ এখানকার সৃষ্ট বস্তু সবটাই শূন্য মার্গের কথা বলছে। কথা যখন বলেছে তখন শূন্য মার্গের ইঙ্গিতও দিচ্ছে। আমাদের জ্ঞান বিচারে সেই ইঙ্গিতেই চলা উচিত নয় কি? কেন সে ইঙ্গিত দিচ্ছে? এর কারণ কি? নিশ্চয়ই সেই ইঙ্গিতের কারণ আছে। সেই ইঙ্গিতের ধারায় চললে নিশ্চয়ই এমন কিছু বেনিফিট আছে যেটা সমূহ জানা না থাকলেও জানিয়ে দেওয়ার মতো কাজ করিয়ে নিচ্ছে। তার থেকে তো দূরে থাকতে পারি না। এইভাবে কাজ যে করিয়ে নিচ্ছে সেই পথের পথিক হিসাবেই আমাদের এগিয়ে যাওয়া উচিত। রামনারায়ণ রাম। পুস্তক সূত্র তোমারে যে স্বরে অমৃতে সে বরে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।